বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার। সন্ধ্যায় চুক্তি সই করবে বিমান বাংলাদেশ। ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। প্রথমটি আসবে 2031 সালে। ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাবি ক্যাবের, গণশুনানি করে মূল্য নির্ধারণের পরামর্শ। এই ফসল গেছে, বাচ্চা বাচ্চা লই আমরা কি করে চলি, সব ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে এই খরচা রাউরের, এটা কইবার মতন না। আমরা পানি নিচুই ধান কাটতেছি। ভারী বৃষ্টি না হলেও থামছে না হাওরের কান্না। পাহাড়ি ঢলে তলিয়ে শত শত হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা কৃষক। পদ্মা মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। নৌকা জাল নিয়ে প্রস্তুত জেলেরা। সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ। এবং মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কার পূর্বাভাস। তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে পর্তুগালের রাইড শেয়ারিং চালকদের বিক্ষোভ। দাবি মানার আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। প্রায় 37,000 কোটি টাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সন্ধ্যায় ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক বিভিন্ন রুটে চলাচল করবে। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যা হবে বিমানের ইতিহাসে বহর সম্প্রসারণের সবচেয়ে বড় সিদ্ধান্ত। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে তাদের প্রতিনিধি চুক্তিতে সই করবেন। চুক্তির আওতায় 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স কিনবে বিমান বাংলাদেশ। এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে 10 থেকে 20 বছর মেয়াদে। বোয়িংয়ের কাছ থেকে প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে ও বাকিগুলো 2035 সালের নভেম্বরে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 373 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক বিভিন্ন রুটে চলাচল করবে। বিমানের এই বড় আকারের ক্রয়াদেশ নিয়ে গত 3 বছর ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 10টি এয়ারবাস কেনার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে 2024 সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর কৌশলগত চাপে অন্তর্বর্তী সরকার বোয়িংয়ের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 2041 সালের মধ্যে বিমান বাংলাদেশের বহর 47টি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়েছে সরকার। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্তরা, চলতি মাসের শুরু থেকেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট নিয়ে কিন্তু বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতারা। এরপর গুঞ্জন ওঠে বাড়তে পারে সয়াবিন তেলের দাম। তবে দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হওয়ার পরেও কিন্তু সেই দাম কিন্তু বাড়ানো হয়নি। তবে গতকাল অবশেষে ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে এক সংবাদ সম্মেলনে কিন্তু তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার, যেখানে লিটারে 4 টাকা বাড়ানোর কথা জানানো হয় খোলা আর বোতলজাত সয়াবিন তেলের, যা কার্যকর করার কথা কিন্তু বুধবার থেকেই। তবে আজ আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি যে পুরনো দামেই কিন্তু বিক্রি হচ্ছে তেল। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানকার বিক্রেতারা বলছেন পুরনো দামের যে তেল রয়েছে তার যথেষ্ট সরবরাহ আছে বাজারে। গতকাল দাম বাড়ানোর পর থেকে কিন্তু বাজারে সব কোম্পানির তেলের সরবরাহ বাজারে স্বাভাবিক হয়ে গেছে। এমনকি কোনো বিক্রেতারা জানাচ্ছেন আগের তুলনায় আরও বেশি তেল কিন্তু তারা পাচ্ছেন। তাদের কথা, ডিলারদের কাছে আগের দামের সয়াবিন তেলের মজুদ যথেষ্ট রয়েছে, যা দিয়ে আগামী 1 সপ্তাহ সব ধরনের চাহিদা মেটানো সম্ভব। আর পুরনো তেলের মজুদ শেষ না হলে কিন্তু
নতুন তেল বাজারে আসতে পারছে না, তাই পুরনো দামের তেলের মজুদ কিন্তু শেষ করতে ব্যস্ত ডিলার কোম্পানিরা। এদিকে জানিয়ে রাখতে চাই, নতুন যে দাম, এই দাম বাড়ানোর বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন কোরবানির ঈদের পর যদি আবারও দাম সমন্বয় করা না হয় তবে কিন্তু সরবরাহ আবারও সংকট হতে পারে। এখানে একটু জানিয়ে রাখি, বিশ্ব বাজারে দাম বাড়লে দেশের বাজারে কিন্তু দাম সমন্বয় করা হয়, দাম বাড়ানো হয়, তবে বিশ্ব বাজারে দাম কমলে কিন্তু সেই দামের সমন্বয়ের প্রভাব কিন্তু দেশের বাজারে দেখা যায় না। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অন্তরা সেন। ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়েই সরকার ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। দাম নির্ধারণের আগে ভোক্তা, ব্যবসায়ী সবার মত নেওয়ার দাবিও সংগঠনটির। আমদানি বিশ্লেষণটা হয়, এটা আসলে নিরপেক্ষভাবে হওয়া উচিত। এখানে ভোক্তাদের প্রতিনিধি থাকা উচিত, সাংবাদিকদের প্রতিনিধি থাকা উচিত। কোন কোন প্যারামিটার ধরে এই বিশ্লেষণটা করা হচ্ছে এটা ক্লিয়ার হওয়া উচিত। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল। এই সংকটটাকে পুঁজি করে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। তো প্রতিনিয়ত তারা এগুলো করে, এরকমের পন্থা অবলম্বন করে বারবার মানুষকে জিম্মি করে দাম বাড়াচ্ছেন এবং সরকার সেখানে তাদের কাছে আত্মসমর্পণ করছেন। তো এই ধরনের প্রতিক্রিয়া, এই ধরনের ঘটনার কারণে, এই ধরনের প্র্যাকটিসের কারণে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনৈতিক ব্যবসাটা কিন্তু বেড়ে যাবে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে পানি ঢুকছে হাওড়ের নিম্নাঞ্চলে। বিভিন্ন এলাকার ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ঝুঁকিতে শত শত হেক্টর জমির ধান। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ডুবেছে প্রায় 4000 হেক্টর জমির বোরো ধান। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের হাওরের 10 উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে 11,000 হেক্টর জমির ফসল। তবে মৌলভীবাজারে জুড়ি নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরে জলাবদ্ধতায় 3500 হেক্টর জমির কাঁচা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈশাখের এই সময়টাতে হাওরে কৃষকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করার কথা, কিন্তু এর বিপরীতে কৃষকদের মধ্যে এখন বিরাজ করছে হাহাকার। এই বিস্তীর্ণ যে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল, এই হাওড়াঞ্চলের মাঠের পর মাঠ জমি, ধানের জমি আসলে তলিয়ে গেছে, যার ফলে কৃষকদের মধ্যে আনন্দের বদলে তাদের মধ্যে এক ধরনের হাহাকার বিরাজ করছে। আর আমি এখন যে হাওরটিতে আছি, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার যে গোপদিঘি ঢাকি হাওর, এইখানে যে গোপদিঘির হাওরটিতে এই বিশাল হাওর, এর বেশিরভাগ ধান ডুবে গেছে। এই কৃষকরা এই বুক সমান বা কোমর সমান পানি থেকে, পানির নিচ থেকে ধান কেটে এনে এই সাবমার্জিবল সড়কটিতে এখানে নৌকায় করে এনে অন্তত কিছুটা ধান বাঁচানোর চেষ্টা করছেন। আমরা সকাল থেকে বিভিন্ন হাওরে ঘুরেছি এবং দেখেছি যে সারা হাওরের একই অবস্থা। আপনাকে যদি আমি বলে রাখি, কিশোরগঞ্জের যে 1,68,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, এর মধ্যে এই যে হাওর অর্থাৎ ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম 3 উপজেলাতেই 1,05,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। ধানের ফলন হয়েছিল ভালো, কিন্তু অতি বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর মাঠের পর মাঠ জমি জলাবদ্ধতার পানি নিচে তলিয়ে গেছে, এতে করে যে তাদের মধ্যে এক ধরনের হাহাকার বিরাজ করছে। যে আপনি জানেন যে এই যে হাওরের কৃষকরা বোরো ধান, এই ধানের উপরই নির্ভর করে তাদের সারা বছরের ভরণ পোষণ। আর এই হাওরের ধান নষ্ট হয়ে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছেন যে তাদের দুর্দিনে যাতে সরকার পাশে দাঁড়ায়। তো কিশোরগঞ্জের হাওর এলাকায় বোরো ধানের যে তলিয়ে গেছে, এই নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। ভারী পণ্য তোলা নামানোর জন্য দরকারি ক্রেন, ফর্কলিফট সংকটে ভুগছে বেনাপোল বন্দর। সময়মতো পণ্য খালাস করতে না পারায় আর্থিক ক্ষতির অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের দাবি তাদের। বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে নতুন ঠিকাদার নিয়োগের কাজ চলমান। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় এর মধ্যে 30% রয়েছে ভারী পণ্য। ব্যবসায়ীদের দাবি, এসব পণ্য সময় মতো খালাসে অন্তত 12টি ক্রেন ও 20টি ফর্কলিফট দরকার হলেও বন্দরে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠানের রয়েছে 7টি ক্রেন ও 8টি ফর্কলিফট, যার অর্ধেক প্রায় সময় থাকে অচল। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। আমাদের বেনাপোল বন্দরে ভারী পণ্য খালাসের জন্য 10টি ক্রেন এবং 15টি ফর্কলিফটের প্রয়োজন। সেক্ষেত্রে আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাত্র অর্ধেক, তারও কম। আমরা বারবার বন্দর কর্তৃপক্ষকে জানাইছি, তারা আমাদের কোনো ক্রেনের ব্যবস্থা করতে পারেনি। এইসব মাল খালি করার জন্য যে ক্রেন দরকার শক্তিশালী, সেই ক্রেন বেনাপোল বন্দরে নাই। অবিলম্বে প্রাইভেট সেক্টরে আনতে হবে, এখানে একাধিক ক্রেন দিতে হবে এবং বন্দরের সাফিসিয়েন্ট পার্কিং স্পেস না করলে বিবিএন চালু করা যাবে না। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলাপ করেছি এবং যে ইকুইপমেন্টের যে কন্ট্রাক্টর আছে তাদের সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, এখনও আমরা কোনো সুরাহা পাইনি। ঠিকাদার প্রতিষ্ঠান আছে, এদের ক্রেন ফর্কলিফট কোনো কিছুই ভালো না, যার কারণে আমরা বন্দর কর্তৃপক্ষকে আজকে জানাইছি ঠিকাদারি বাতিল করার জন্য। এই অবস্থায় নতুন ঠিকাদার নিয়োগের কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা চাহিদা অনুযায়ী সেই সংখ্যক ক্রেন এবং ফর্কলিফট আমাদের চুক্তিতে উল্লেখ করে রাখব এবং তাদের কাছ থেকে সেইভাবে আমরা প্রয়োজনীয় ইকুইপমেন্টটা যাতে সরবরাহ করে এই বিষয়গুলো আমাদের ক্লোজ তত্ত্বাবধানে থাকবে এবং আশা করি নতুন ঠিকাদার আসার পরে ইকুইপমেন্ট লোড আনলোডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় 40,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়, যা থেকে বছরে আসে 10,000 কোটি টাকা রাজস্ব। সময় সংবাদ, বেনাপোল। অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এখন থেকে সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকারকে অন্য কোনো ব্যাংক অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সিনিয়র অফিসার পদে অবশ্যই 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর আগে গত বছরের জানুয়ারিতে ব্যাংকারদের অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে নতুন আদেশে এ শর্ত শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া ডায়েটরি জাতীয় সাপ্লিমেন্ট আমদানিতে ঋণপত্র খুলতে পারবে না ব্যাংকগুলো। বুধবার এ বিষয়ে সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে উল্লেখ করা হয়, ওষুধ ও কসমেটিক্স আইন 2023 অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হার্বাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন সহ সম্পূরক পথ্য জাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রফতানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন অথবা পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিছু আমদানিকারক প্রতিষ্ঠান নিবন্ধন বা অনুমোদন ছাড়াই বিদেশ থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট পণ্য আমদানি করেছে। এ কারণে কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন না থাকায় সেসব পণ্যের খালাস বন্ধ রাখে। পরবর্তীতে সংশ্লিষ্ট আমদানিকারকরা বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত পণ্য খালাসের নির্দেশ দেন। গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণায় ব্যাংকগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক মানুষের জন্য রাখা তহবিল থেকে অন্তত 4 কোটি টাকা ব্যয় হয়েছে। অন্তর্বর্তী সরকারের আদেশের প্রেক্ষিতে গণভোটের প্রচারণায় তহবিল ছাড় দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকদের মতে, সিএসআর তহবিল রাজনৈতিক প্রচারণায় ব্যবহার অশনি সংকেত, অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026-এর নির্বাচনের আগে বড় ব্যানার টানিয়ে বাংলাদেশ ব্যাংকের চত্বরেই হয় হ্যাঁ ভোটের প্রচারণা। গণভোটের প্রচারণায় আর্থিক সহায়তা নিতে স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন কর্তৃক আবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটি 2025-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের 1.5 বছর পর 2026-এর জানুয়ারি মাসের 21 তারিখে নিবন্ধিত হয়। 1 মাসেরও কম সময় সংগঠনটি নির্বাচনে গণভোট সফল করতে 3টি প্রকল্পে 12,79,50,000 টাকার আবেদন করে। সে প্রেক্ষিতে 1 কোটি টাকা মঞ্জুর করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া হ্যাঁ ভোটের প্রচারে এবিবি থেকে 2.5 কোটি টাকা নেয় সুশাসনের জন্য নাগরিক সুজন। যে পয়েন্টগুলো উল্লেখ ছিল, ওই পয়েন্টগুলো যদি একজন ভোটার সেই পয়েন্টগুলো যদি চেয়ে থাকে তবে সে হ্যাঁ ভোট দিবে। আর সে যদি মনে করে না এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই, আমি না ভোট দিব। বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ক্যাম্পেইনে এরকম বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড আছে, এই সিএসআর ফান্ড থেকে তো
ব্যয় করতেই পারে বাংলাদেশ, সেটা বোর্ড কর্তৃক নির্ধারিত। তবে প্রশ্ন আসছে, সামাজিক দায়বদ্ধতা খাতের অর্থ রাজনৈতিক বা নির্বাচনের কোনো প্রচারে বরাদ্দ দেয়া যায় কিনা। বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন অনুযায়ী ব্যাংকগুলোর সিএসআর এর অর্থের 30% খরচ করতে হয় শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় 30%, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে 20% এবং বাকি 20% খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধিতে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচনের প্রচারণায় ব্যাংকগুলোর এই অংশগ্রহণ নিয়ম বহির্ভূত, অনৈতিক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। গণভোটের পক্ষে তো ঠিক না, যে হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা, এই যে সিএসআর এর যে নীতিমালা এই অর্থ ব্যবহারের, তো সেটার সম্পূর্ণ লঙ্ঘন, এবং এই বিষয়টার যদি সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে এই সিএসআর এর অর্থ কিন্তু লুটপাট হবে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। তার কারণ যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছে, তো সুতরাং এটা কিন্তু আবার যে অপব্যবহার হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের অন্যান্য আরও অনেক খাত ছিল যেখান থেকে তারা কিন্তু এই অর্থটা ব্যবহার করতে পারত, এখন কিন্তু তারা কেন করেনি? তার কারণ এখানে অডিট হবে, সরকারি অডিট হলে তখন অবস্থাটা কি দাঁড়াবে? ব্যাংকারদের সংগঠনটির সূত্রে জানা যায়, 11 জানুয়ারি বিশেষ সভা ডেকে গণভোটের প্রচারে ব্যাংকগুলোর সভায় গভর্নর ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংকারদের সভায় এই উপস্থিতি ছিল বিরল, যেখানে উপায় হিসেবে ব্যাংকগুলোর সিএসআর খাত থেকে হ্যাঁ ভোটের প্রচারণায় খরচের নির্দেশনা আসে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর ওয়েবসাইটে। গত কার্যদিবসে ঢাকার পুঁজিবাজার শেষ হয়েছিল 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। আজ এখন পর্যন্ত যেই প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে, সেই লেনদেনে দেখা যাচ্ছে 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা। প্রধান সূচক ডিএসই এক্স সূচক এখন পর্যন্ত দেখা যাচ্ছে 9.33 পয়েন্ট হারিয়েছে ডিএসই এস বা সরিয়া সূচকও পয়েন্ট হারিয়েছে 0.73 পয়েন্ট, এবং বাছাইকৃত যে সূচক রয়েছে ডিএস30 সূচক, সেই সূচকটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে প্রায় 1.5 ঘন্টা লেনদেনে পয়েন্ট হারিয়েছে 0.59 পয়েন্ট। এবং আমরা যদি বলি যে কতগুলো কোম্পানি আজ অংশগ্রহণ করেছে লেনদেন এবং তার মধ্যে কত টাকা এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে, সেই টাকার পরিমাণটি হচ্ছে 331 কোটি টাকা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এবং যেসব কোম্পানিগুলো ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে সেসব কোম্পানিগুলোর মধ্যে 164টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে, 153টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 67টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং আমরা যদি একটু দেখি যে যারা 331 কোটি টাকা লেনদেন হয়েছে, আমরা বলছিলাম কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে, সেই চিত্রটাও যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি। এর আগে আমরা বলছিলাম যেমনটা যে গত কার্যদিবসে 3 সূচকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই কিন্তু লেনদেন শেষ হয়েছিল, এবং আজকে এখন পর্যন্ত 1.5 ঘন্টা পুরোপুরি লেনদেন হয়নি। আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় 1.5 ঘন্টার, এবং 3 সূচকই এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতা রয়েছে। 331 কোটি টাকার বেশি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে আমরা দেখলাম। এবং দাম বৃদ্ধির যে তালিকা রয়েছে, দাম বৃদ্ধির তালিকায় আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত 150-রও বেশি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং দাম অপরিবর্তিত রয়েছে আমরা দেখছিলাম 67টি কোম্পানির। তো এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ছিল সবশেষ আপডেট। দেখছেন এ সময়ের বাণিজ্য। একদিনের ব্যবধানে এদেশের বাজারে আরেক দফায় কমল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 2158 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বৃহস্পতিবার সকালে সংস্থাটি জানায়, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,40,337 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,29,431 টাকা, 18 ক্যারেট 1,96,655 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,60,147 টাকা। এর আগে 2 দফায় 4,432 টাকা কমিয়েছিল বাজুস। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। অনেকে নৌকায় তুলে নিচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জাম, কেননা মধ্যরাতেই যেতে হবে নদীতে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে, তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। 2 মাস তো আমরা বইয়া রয়েছি, মাছ ধরতে পারি নাই। তো অভিযানের পরে আল্লাহ যদি মাছ টাছ দেয় তাহলে একটু ভালো চলতে পারবো। তবে নিষিদ্ধ নয়, নির্ধারিত ফাঁসের জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের পরামর্শ মৎস্য বিজ্ঞানীদের। ফাঁসের দৈর্ঘ্য মেনটেন করে ইলিশকে আহরণ করি 30 সেন্টিমিটারের নিচের মাছটা স্কেপ করতে পারে এবং সে তার লাইফ জীবন দশায় একবার অন্তত পক্ষে প্রজননে অংশগ্রহণ করতে পারে। এদিকে ভোলায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, তালিকায় থাকা সত্ত্বেও অনেকে পাননি চাল। অভিযান শেষের পর্যায়ে থাকলেও বিতরণ করা হচ্ছে অর্ধেক পরিমাণ। এমনকি জেলে কার্ডের পরিবর্তে চাল বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্ডের মাধ্যমে। 2 মাস পরে চাল দিছে, দেওয়ার কথা 80 কেজি দিছে 40 কেজি। কত মানুষ দাঁত দানা কইরা ছেলে সন্তান লইয়া বহুত কষ্টে আছে। এ নিয়ে দায়সারা জবাব ইউনিয়ন পরিষদে কর্মরতদের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যাদের কার্ড আছে তারা নিবন্ধিত জেলে, এবং আমরা কার্ডদারি দিই, আমরা কার্ডদারির বাইরে দিই নেই। আমরা 2 মাসের চাল পেয়েছি, ফেব্রুয়ারি মাসের চাল আজকে বিতরণ করতেছি। আমরা শিডিউল অনুসারে শিডিউলে আজকে এবং কালকে হবে ফেব্রুয়ারি মাসের বিতরণ 40 কেজি করে। বারবার যে অভিযোগটি আসছে সেই অভিযোগটি কেন হচ্ছে এবং কি জন্য হচ্ছে সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ভোলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছে। এর মধ্যে 90,200 জেলের জন্য মাসে 40 কেজি হারে 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ। কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড BEOL এর বার্ষিক সেলস কনফারেন্স 2026। সাফল্যের নতুন শিখরে প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিষ্ঠানটির টেরিটরি এরিয়া ও রিজিওনাল ম্যানেজার, মার্কেটিং টিম, হেড অফিস ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। এ সম্মেলনে অতীতের সাফল্য পর্যালোচনা, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং সেরা পারফর্ম করা দল ও ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও সমন্বিত পরিকল্পনা নিয়ে আগামী বছরগুলোয় আরও উচ্চতায় পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এবার মুক্তবাজারের খবর। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দর উঠে সর্বোচ্চ ব্যারেল প্রতি $125, যা 2022 সালের পর সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার সকালে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর 2.3% বেড়ে হয়েছে $109। ইরানের উপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে অবরোধ আরোপের প্রস্তুতি নেওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দর চড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে চাপে ফেলতে দেশটির বন্দরগুলোয় চলমান অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখবে তারা। মধ্যপ্রাচ্য সংকট ঘিরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির তথ্য অনুসারে চলতি বছর জ্বালানি মূল্য 24% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা 2022 সালের পর সর্বোচ্চ। গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্ন হওয়ায় বিশ্ব অর্থনীতিতে প্রায় $1,000 কোটি অতিরিক্ত খরচ হতে পারে। দাম বাড়তে পারে ইউরিয়া, অ্যালুমিনিয়াম, স্বর্ণ সহ মূল্যবান ধাতুর। ইরান যুদ্ধ শুরুর পর অস্থির জ্বালানির বাজার, প্রতিনিয়ত ওঠানামা করছে দাম। চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ কমোডিটি আউটলুকে বলা হয়েছে 2026 সালে জ্বালানির দাম প্রায় 24% পর্যন্ত বাড়তে পারে, যা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সর্বোচ্চ। একই সময়ে মোট পণ্যের দাম 16% পর্যন্ত বাড়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাধা ও জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে তেল সরবরাহে ইতিহাসের অন্যতম ধাক্কা লেগেছে। এই সংকটে দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল তেল সরবরাহ কমে যেতে পারে। বিশ্বের প্রায় 25% তেল বাণিজ্য এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল হওয়ায় সংকটের প্রভাব সরাসরি বৈশ্বিক বাজারে পড়ছে। মূল্যবৃদ্ধির ধাক্কা শুধু তেলে সীমাবদ্ধ নয়। 2026 সালে সারের দাম 31% পর্যন্ত বাড়তে পারে, যেখানে ইউরিয়ার দামের সম্ভাব্য বৃদ্ধি ধরা হয়েছে প্রায় 60%। একই সঙ্গে অ্যালুমিনিয়াম, কপার ও টিন সহ বেস মেটালও সর্বোচ্চ দামের রেকর্ড ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ সহ মূল্যবান ধাতুর দামও 42% পর্যন্ত বাড়তে পারে।
অর্থনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট বৈশ্বিক অর্থনীতিতে $1 ট্রিলিয়ন অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। কিছু হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। এর বিপরীতে তেলের দাম বৃদ্ধির কারণে বড় কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করছে, যা বৈশ্বিক অসমতা ও দারিদ্র্যকে আরও বাড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসা দাবি জোরদার হচ্ছে। বিভিন্ন দেশ ও পরিবেশবাদীরা বলছেন, জ্বালানি সংকট প্রমাণ করছে নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত রূপান্তর ছাড়া বিকল্প নেই। একই সঙ্গে বিমান খাতে জেট ফুয়েল সংকটের কারণে এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে ফ্লাইট কমানোর শঙ্কাও তৈরি হয়েছে, যা বৈশ্বিক ভ্রমণ ব্যবস্থায় নতুন চাপ সৃষ্টি করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানো ও জ্বালানিতে সরকারি সহযোগিতার মতো বিভিন্ন দাবি নিয়ে পর্তুগালে বিক্ষোভ করেছে রাইড শেয়ারিং চালকরা। বুধবার রাজধানী লিসবনে বিক্ষোভ র্যালি ও কর্মবিরতিতে অংশ নেয় অসংখ্য গাড়ি চালক। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকার ও প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানান দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া না বাড়ায় মারাত্মক ক্ষতির মুখে পর্তুগালের রাইড শেয়ারিং বা টিভিডি পেশার সাথে যুক্ত কর্মজীবীরা। তাই বুধবার নানা দাবি নিয়ে রাস্তায় নামেন তারা। অ্যাসোসিয়েশন ন্যাশনাল মুভমেন্ট টিভিডির ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় সকালে লিসবনের ক্যাম্পো পিকেনোতে জড়ো হন অসংখ্য গাড়ি চালক। বিভিন্ন স্লোগানে নিজেদের নানা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ র্যালি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইএমটির কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ভাড়া না বাড়লেও উচ্চ কর ও ট্যাক্সি চালকদের টিভিডিতে অন্তর্ভুক্তিকরণের সুযোগ দেওয়ার মতো সরকারের নানা পরিকল্পনার কড়া প্রতিবাদ জানান তারা। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন এ পেশার সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরাও। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। আমাদের যে ড্রাইভিং রেট সেটা একদম নাজুক, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে খারাপ। তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা আমাদের ন্যায্য যে ভাড়া পাবার কথা সেটুকু পাচ্ছি না, বরং উল্টো আর আমাদেরকে তেলের দামের তুলনায় অনেক ভাড়া কম দেওয়া হচ্ছে। আমরা যারা এই দেশে রাইড শেয়ারের কাজ করি, আমরা আসলে অনুরোধ করব সরকারের পক্ষ থেকে আমাদের এই যে তিনটা দাবি যেন মেনে নেয়। ইউরোপের দেশ হিসেবে আমরা আশা করি যে অন্তত এই উবারের যে ভাড়াগুলো আছে সবগুলো সমন্বয় করবে। টিভিডি চালকদের এই কর্মবিরতিতে প্রয়োজনীয় গন্তব্যে যেতে উবার বা বোল্টের গাড়ি না পেয়ে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পর্তুগালের টিভিডি ও ফুড ডেলিভারি পেশার উপর নির্ভরশীল কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। চলমান মধ্যপ্রাচ্য সংকটের জেরে পর্তুগালের টিভিডি বা রাইড শেয়ারিং চালকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তেলের দাম বাড়লেও তাদের ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়েনি। তাই আজকে তারা জড়ো হয়েছেন। তাদের প্রত্যাশা সরকার এবং প্ল্যাটফর্ম তাদের এই দাবিগুলো মেনে নেবে এবং তারা অন্যান্য দেশের মতোই এই দেশে একই কাজ করতে পারবেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার। সন্ধ্যায় চুক্তি সই করবে বিমান বাংলাদেশ। ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। প্রথমটি আসবে 2031 সালে। ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাবি ক্যাবের গণশুনানি করে মূল্য নির্ধারণের পরামর্শ। এই ফসল গেছে বাচ্চা লই আমরা কি করে চলি, সব ধ্বংস হয়ে গেছে। আমরা পানি নিচুই ধান কাটতেছি। ভারী বৃষ্টি না হলেও থামছে না হাওরের কান্না। পাহাড়ি ঢলে তলিয়ে শত শত হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা কৃষক। এ ছিল এ সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।